হাসান। আচ্ছা। শুভ হ্যাঁ। অপরাহ্ন বন্ধুরা, শুভ অপরাহ্ন। আমি ডাক্তার এম সজিব আমিন আজকের অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করছি। আমাদের যে স্বাস্থ্য কথা অনুষ্ঠান ফ্রেন্ড ফেডারেশন গ্রুপের পক্ষ থেকে, সেই গ্রুপের আজকের সঞ্চালনের দায়িত্বে আমি আছি। আমাদের সাথে আজকে বহুমুখী প্রতিভার অধিকারী আমাদেরই বন্ধু ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসান, মির্জাজ ডেন্টাল কেয়ারের শতাধিকারী। এবং আমাদের এই বন্ধুটির আরেকটি বিশেষ পরিচয় আছে। এই বন্ধুটি একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। আমাদের সার্বক্ষণিক এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মির্জা মহিবুল হাসান বন্ধুর কাছ থেকে আমরা দাঁতের বিষয়ে অনেকগুলো জিনিস জানবো। মির্জা মহিবুল হাসান বন্ধুর আরেকটি পরিচয় আছে আমাদের, সে হচ্ছে চিকিৎসা সাময়িকী পত্রিকার সাথেও সে জড়িত এবং অত্যন্ত সাবলীল ভাবে সে সাংবাদিক তথা সংবাদপত্রের সাথে দন্ত চিকিৎসক হওয়ার ব্যস্ততার পাশাপাশি দায়িত্ব পালন করে যাচ্ছে। হ্যালো মির্জা মোহাম্মদ মহিবুল হাসান বন্ধু, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। খুবই ভালো লাগছে যে 98 ফ্রেন্ডস ফেডারেশনে তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ এটা করতে পেরে। এটা আমাদের চরম সৌভাগ্য যে তুমি এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে তোমার এতটুকু সময় তুমি দিতে পেরেছো। এটা আমাদেরই বরং এটা অনেক সৌভাগ্য এবং আমরা না, অত্যন্ত ধন্যবাদ। আনন্দিত যে তুমি আমাদের সাথে আছো। ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ এবং যারা কারিগরি সহযোগিতা দিচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনিরুল যারা ইসলাম এই মনিরুল অনুষ্ঠানটি। ইসলাম রিমনের কথা না বললেই নয়। মনিরুল ইসলাম রিমন ফ্রেন্ড ফেডারেশন গ্রুপ, আমাদের এই ফ্রেন্ড ফেডারেশন গ্রুপের যে আহ, যে প্রয়াসগুলা, তাদের যে কার্য পরিধি এবং তাদের যে কার্যাবলী অত্যন্ত চমৎকার। এই স্বাস্থ্য কথা আহ, নিয়ে, এই যে দন্ত চিকিৎসা থেকে শুরু করে বহুমুখী চিকিৎসকদের নিয়ে আমরা প্রতি সপ্তাহে আয়োজনটা করব। যাই হোক, আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকে আমাদের বন্ধু ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসান থেকে আমরা দাঁতের অনেকগুলো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো। প্রথমে সবাইকে জানাচ্ছি যে বর্তমান সময় এবং অবস্থার প্রেক্ষাপটে করোনার কারণে আমাদের অনেক বন্ধু এবং আমাদের অনেক নাগরিক দন্ত চিকিৎসা থেকে বঞ্চিত। এই পরিপ্রেক্ষিতে আমাদের এই আয়োজন। তো প্রথমেই জানতে চাচ্ছি আমাদের বন্ধু মির্জা মোহাম্মদ মহিবুল হাসান থেকে, যে বন্ধু আমাদের অনেক সময় যে দাঁতে ব্রাশ করার সময় রক্ত পড়ে, তো এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু আমাদের কিছু বলতে তাহলে আমরা জানতে পারি এটা চিকিৎসা এবং এর ধন্যবাদ। সমাধান। খু- ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছো আমাকে এবং প্রশ্নটি সবারই থাকে। এটা শুধু শিক্ষিত অশিক্ষিত এটা না, আম জনতা সবাই জানতে চায় যে আমি ব্রাশ করার সময় আমার রক্ত যায়। তাদের সবার অনেকের এভাবে বলে যে আমার দাঁত দিয়ে রক্ত যায়। আসলে বিষয়টি তা না, বিষয়টি আমরা তাদেরকে কারেকশন করে দিই। দাঁত দিয়ে রক্ত যেতে পারে না, রক্তটা বের হয়ে থাকে মাড়ি দিয়ে। দাঁতটা যে অংশ লেগে থাকে অর্থাৎ আমাদের গাম এবং আমাদের টিথ এবং ওইখানে আমাদের যে স্ট্রাকচার গুলি আছে ওইখান থেকে যখন আমাদের মাড়ির প্রদাহ হয়ে থাকে, ইনফ্লামেশন হয়ে থাকে, কিছু কিছু দাঁতের অংশে সেটা পিছনে হতে পারে, সামনে হতে পারে। ওই জায়গাগুলো যখন ইনফ্লামেশন হয়ে থাকে, ইনফ্লামেটরি সেল যখন ওইখানে থাকে, তখন ওইখান থেকেই আমরা যেটাকে বলে থাকি ডাক্তারি ভাষায় গাম ব্লিডিং, আর জনসাধারণ বলে থাকে আমার মাড়ি দিয়ে রক্ত বের হচ্ছে বা দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে। তো এটি বেসিক্যালি অনেকগুলি কারণে হয়ে থাকে। প্রথম নাম্বার হচ্ছে যদি প্রপার কেউ যদি ব্রাশ না করে তাহলে তার এটা হতে পারে। দুই নাম্বার কথা হচ্ছে সে যদি হাইজিন, আমরা ওরাল হাইজিন যেটাকে বলি, ওরাল হাইজিন মেনটেনটা যদি না করে। থার্ড হচ্ছে কেউ যদি দেখা যাচ্ছে যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তখন তাদের যে ব্রিদিং এর যে সমস্যাটা হয়ে থাকে তখন ড্রাই মাউথ হয়ে থাকে। ড্রাই মাউথ হওয়ার কারণে অনেক সময় আমাদের গাম ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন হওয়ার কারণে আমাদের আহ অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত যাওয়ার বা গাম ব্লিডিং যেটা সেটা হয়ে থাকে। তো এটা নানাবিধ কারণে, অনেকে আছে টুথপিক দিয়ে বারবার দাঁতের দাঁতের মাঝখানে যে আমাদের স্পেস থাকে ওই স্পেসের মধ্যে যখন পুশ করতে থাকে সেখান দিয়েও রক্ত বের হতে পারে। এটা অনেকগুলি কারণ। আর আর আরো আরো বেশ কিছু কারণ আছে যাদের আমরা বলে থাকি রক্ত রোগ, যাদের হিমোফিলিয়া জাতীয় কিছু ডিজিজ আছে আমাদের। এটা খুব কমন না, এটা খুব অল্প মানুষের হয়ে থাকে যাদের আহ, রক্ত অর্থাৎ রক্ত রোগ থাকে। রক্ত রোগের কারণে অনেক সময় গাম ব্লিডিং হতে পারে। অনেকগুলি কারণের মধ্যে এটিও একটি কারণ। আহ,
আর এটার ট্রিটমেন্ট আমরা সাধারণত বলে থাকি চিকিৎসকের কাছে আসার জন্য। চিকিৎসক তখন তাকে কিছু অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করে থাকেন এবং স্কেলিং করে থাকেন, অর্থাৎ তার বাড়িটাকে আবার রিকনস্ট্রাকশন করার জন্য, রিকনস্ট্রাকটিভ করার জন্য যে যে প্রয়োজনীয়তা থাকে সেই প্রয়োজনীয়তা অনুযায়ী চিকিৎসা করে থাকেন। আসলে একজন বিডিএস ডাক্তার যখন একজন রুগীকে দেখেন, শুধু গাম ব্লিডিং না, অ্যানাদার মুখের যে ওরাল হাইজিনে যে যে প্রবলেম গুলি থেকে অনেকের আছে, মাউথ ব্রিদিং এর যে সমস্যা থেকে থাকে অনেকের আছে, ব্যাড অর্ডার হতে থাকে, ব্যাড অর্ডার হয়। অনেকে বলে যে ডাক্তার সাহেব আমি কথা বলছি, মানে আমি বাজে গন্ধ আর কি, বাজে গন্ধ, বাজে গন্ধ। হ্যাঁ 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 হ্যাঁ। অনেকে বলে থাকে যে আমি বুঝতে পারি না, কিন্তু আমার আশেপাশে যারা আছে বা আমার স্ত্রী হতে পারে, আমার বন্ধু হতে পারে, আমাকে বলে থাকে যে বন্ধু তোমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। তো অনেকগুলি কারণ, মানে বিষয়টা হচ্ছে যে অনেকে যাদের অনেক সময় দেখা যায় যে দাঁতে গর্ত থাকে, যেগুলিকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ক্যারিজ। অনেকের আছে বিডিআর থাকে, অর্থাৎ দাঁত ভেঙে গিয়েছে, তার রুটটা রয়ে গিয়েছে, ক্রাউনটা ভেঙে গিয়েছে, অর্থাৎ উপরের অংশটুকু ভেঙে গিয়েছে। অনেকের আছে ক্রাউনের মধ্যে অনেক ধরনের ক্যারিজ থাকে, ফ্র্যাকচার থাকে, তো ওইখানে ফুড অ্যাকোমোডেশন হয়। ফুড অ্যাকোমোডেশন হওয়ার কারণেও অনেক সময় দেখা যায় যে মুখে দুর্গন্ধ হয়, প্রপারলি ব্রাশ করতে পারে না। তা আমরা বলে থাকি টোটাল সলিউশন করার জন্য একজন বিডিএস ডাক্তার, আমি বারবারই বলছি পাশ করা ডাক্তার, বিডিএস ডাক্তারের কাছে আসবে। বিডিএস ডাক্তার বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার ভুক্ত ডাক্তার হতে হবে নাকি? হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্টার ভুক্ত ডাক্তার হতে হবে, রেজিস্টার ডাক্তার, এবং বিএমডিসি। তাকে অবশ্যই বিডিএস, হ্যাঁ 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 বিএমডিসি, রাইট। এখানে বন্ধুরা আমি মুহিবের সাথে কিছু কথা অ্যাড করতে চাই। আমাদের যে এর মধ্যে একটা প্রশ্ন এসেছে বন্ধু মুহিব, এই দাঁতে পোকা খাওয়া, এই দাঁতে পোকা খাওয়া এই কথাটা কতটুকু সত্য, এটা নিয়ে যদি একটু বলতে তুমি আমাদের। আচ্ছা, মানে পোকা বলতে এটা এই পোকার বিষয়টা হচ্ছে জনসাধারণের, অর্থাৎ আমরা যেটাকে বলি ম্যাঙ্গো পিপল বলতে পারি, আমজনতা বলতে পারি। সাধারণ মানুষ বলে থাকে যে আমার দাঁতে পোকা লেগেছে বা পোকা হয়েছে, বা আমার বাচ্চার দাঁতে পোকা মানে পোকা লেগেছে। তা আসলে এটা হয়ে থাকে, এগুলিকে আমরা ক্যারিজ বলে থাকি। তাতে যেই অংশটুকু ভেঙে গিয়ে থাকে বা গর্ত হয়ে গিয়ে থাকে, তখন ওই অংশটুকু মধ্যে যে মজ্জা থাকে সেটা অর্থাৎ কালো হয়ে যায়। বাচ্চাদেরকে আমরা যেমন নার্সিং বোতল ক্যারিজ বলে থাকি, নার্সিং বোতল ক্যারিজ গুলি সাধারণত হয়ে থাকে ব্রেস্ট ফিডিং থেকে। ব্রেস্ট ফিডিং যখন করে থাকে, সারা রাত সে ফিডিং করছে, তার দাঁত তো আর মাজা হচ্ছে না, এবং এগুলির মধ্যে সুগার থাকে, তারপরে হচ্ছে মিল্ক থাকে, সবকিছু মিলে এমন একটা এডিসিভ তৈরি হয়, এডিসিভটা দাঁতের মধ্যে লেগে থাকে, এবং ওইখানে ভাইরাস খুব সহজেই কলোনি তৈরি করে এবং মানে ক্ষয় হয়ে যায়, দাঁতটা কি ক্ষয় হয়ে যায় নাকি বলতে? কালো একটা কালো কালো, হ্যাঁ কালো 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 হয়ে যায় বাচ্চাদের, তখন ওই কালো কালো হয়ে। দাঁতে পোকা জিনিসটার আসলে আমার মনে হয় কোনো ভিত্তি নেই নাকি বন্ধু? দাঁতে এটার কোনো, না এটার কোনো ভিত্তি নেই। এটা আসলে সাইন্টিফিকলি কোনো ধরনের এটার কোনো যুক্তিযুক্ত বা আমরা পাইনি বা এটা হওয়ার কথা না। এটা হচ্ছে, এটা ডিজিজ। এটা ওই যে আমরা যে ডিজিজ আলোচনা করলাম, যে নার্সিং বোতল ক্যারিজ হচ্ছে বা বড়দের ক্যারিজ হচ্ছে, ফ্র্যাকচার হচ্ছে। তো এখন এগুলি এক একজনের দাঁতে কালো এক এক রকম, কারো মানে স্ট্রাকচার অনুযায়ী তো কালো হলেই মনে করছে যে ওখানে পোকা। আসলে দাঁতে পোকা বলে এরকম কোন ধরনের, মানে এটা একটা ক্ষয় আর কি, মনে হয় এটা একটা ক্ষয়, দাঁতের মধ্যে একটা ক্ষয় জাতীয় একটা জিনিস, তাই না? আমার যেটা মনে হয় আর কি, দাঁতের একটা ক্ষয় আর। না না না। আচ্ছা, এখন এই দাঁতের ক্ষয়ের ফলে আমাদের মানে কি সমস্যা হয়, এটা যদি একটু আমাদের বলতা তাহলে একটু ভালো হতো। যে সমস্যাটা খুবই সুন্দর প্রশ্ন করেছো, খুবই সুন্দর প্রশ্ন এটা, ধন্যবাদ বন্ধু সজীব। আসলে দাঁতের ক্ষয় বলতে মানে আমাদের কি কি সমস্যা হতে পারে দাঁতের ক্ষয়ের কারণে। দাঁতের ক্ষয় সাধারণত আমাদের দাঁতে, যে আমরা অনেকে বলে থাকি যে ডাক্তার সাহেব আমার দাঁতে ঠান্ডা পানি লাগলে খুব শিরশির করে, বা তেঁতুল খেলে শিরশির করে, বা হাওয়া, আমি কথা বলছি ফ্যানের হাওয়া লাগবে আমার শিরশির করে। তো এখন প্রথম কথা হচ্ছে আমার দাঁত কেন ক্ষয় হলো এবং কোথায় ক্ষয় হলো এবং কেন ক্ষয় হলো। তো এই প্রবলেম গুলিকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা অর্থাৎ রোগটাকে কেন হয়েছে, কারণটা যদি রাইট, হ্যাঁ হ্যাঁ, কজটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ট্রিটমেন্ট দিতে, হ্যাঁ তাহলে আমাদের ট্রিটমেন্টটা খুব সহজ হয়ে থাকে। অনেকের আছে ব্রাশের যে
বিষয়টা আছে, ব্রাশিং টেকনিকটা আছে খুব ভালো না। অনেকের আছে যে ফল্টি। দাঁত যেভাবে যেভাবে মাজা দরকার সেভাবে মাজতে পারেনি, এই জন্য দাঁতের ক্ষয় হয়ে থাকে। এখন দাঁতের ক্ষয়গুলি সাধারণত হয়ে থাকে আমাদের দাঁত এবং গাম এর মাঝামাঝি মাঝখানে যে ক্ষয়টা হয়ে থাকে, অর্থাৎ আমরা এটাকে এট্রিশন বলি। তো এই এট্রিশনটা এখানে আমরা সাধারণত এই এট্রিশনের কারণেই অনেক সেন্সিটিভিটিটা গ্রো করে। এবং এখন আধুনিক অনেক সেন্সিটিভিটি মানে চিকিৎসা হচ্ছে হয়েছে বন্ধুরা, সেন্সিটিভিটি মানে হচ্ছে শিরশির করা আর কি। মুহিবের যে শিশির মেডিকেল করা। টার্ম গুলো আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, সেগুলো আমি একটু ট্রান্সলেট করে দিব যাতে আমাদের সবার নাকি মুহিব, যাতে সবার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 সজীব, হ্যাঁ বলুন। সেন্সিটিভ সেন্সিটিভিটি মানে হচ্ছে দাঁতে শিরশির করা। হ্যাঁ বন্ধু মুহিব, দাঁতের আপনি শিশির বল। হ্যাঁ। অবশ্য আমাদের এখানে যারা ফ্রেন্ড ফেডারেশনে যারা আছেন বন্ধুরা, তারা আমি আমি জানি যে আমাদের এখানে সবাই খুবই স্বশিক্ষিত না, সুশিক্ষিত। এবং আমি আই হোপ সো আর কি, যারা 98 সালে এসএসসি এবং 2000 সালে এইচএসসি পাস করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুবই সুন্দর তুমি তাদেরকে সহযোগিতা করেছো। সেন্সিটিভিটি মানে শিশির, যাদের শিশির করে থাকে, এখন শিশির কোন দাঁতে করে থাকে, কোন দাঁতের কোন অংশটুকু আছে, তো এটা অনুযায়ী ডাক্তার সাহেব সলভ করবেন। এখন আমাদের অনেক আধুনিক চিকিৎসা এসেছে, এবং সেটা রুট ক্যানেলের মাধ্যমে হতে পারে, ফিলিং এর মাধ্যমে হতে পারে, টুথপেস্টের মাধ্যমে হতে পারে। এখন টুথপেস্টের মাধ্যমে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আছে। মানে এখন ডাক্তার ফ্লোরাইড সাহেব ফ্লোরাইড দেওয়ার নির্ধারণ মাধ্যমে। করবেন। হ্যাঁ, রাইট, ডাক্তার হ্যাঁ, সাহেব নির্ধারণ অর্থাৎ তার করবেন। দাঁতের রাইট, হ্যাঁ, কতটুকু ক্ষয় হয়েছে এই ক্ষয়টার উপরে মানে নির্ভর করবে তাদের তার চিকিৎসাটা কি প্রয়োজনীয়তা, হবে। রুগীর সমস্যার সিভিয়ারিটি বুঝে, প্রয়োজনীয়তা বুঝে ডাক্তার সাহেব তার চিকিৎসাটা নির্ধারণ করবে, তাই তো মুহিব? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 এখানে সজীব। এখানে মুহিব আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথার অবতারণা করেছে, যে মুহিব বলছে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট এটা কিন্তু অত্যন্ত আহ, ফলপ্রসূ, প্রয়োজনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ, যেটা সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রারভুক্ত ডাক্তার নিতে পারে। রুট ক্যানেল চিকিৎসাটা হচ্ছে যখন মানুষ, আমাদের যে দাঁতের যে ক্ষয়টা, এটা যখন এমন পর্যায়ে চলে যায় যে তীব্র ব্যথায় রুগী অস্থির হয়ে যাচ্ছে, তখন দাঁতের ডাক্তার দাঁতের মাঝখানে একটা ছোট ছিদ্র করে মজ্জাটা অপসারণ করে সেখানে দাঁতটাকে ক্ষণস্থায়ী ভাবে প্রতিস্থাপনের ব্যবস্থা করে, তাই না মুহিত? এটাকেই তো আমরা রুট ক্যানেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চিকিৎসা খুবই সুন্দর, বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাকেই খুবই বলবো। সুন্দর তুমি এখন যদি ব্যথা না করে, সেক্ষেত্রে আর কি ফিলিং দিয়েও মনে হয় সমস্যাটা সমাধান করা যায়, নাকি বলবো? সমাধান সমাধান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খুবই এখানে সুন্দর, বন্ধু হ্যাঁ আরেকটা ঠিকই বলছো। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি আমাদের বন্ধুরা করছে, এই টুথপেস্ট, হুম। টুথপেস্টের যে ব্যবহারটা, এই টুথপেস্ট এবং টুথব্রাশের যে টেকনিক, এবং এটা কত মিনিট টুথপেস্ট ব্যবহার করা যায়, কোন টুথপেস্টটা ভালো, এটা নিয়ে একটু বললে আমাদের জন্য একটু ভালো হতো। ধন্যবাদ। আসলে টুথপেস্টের বিষয়টা তো খুবই সুন্দর একটি প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। ধন্যবাদ তোমাকে। এবং আমাদের যারা আমাদেরকে শুনছেন, আমাদের বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের টুথপেস্ট কেমন হবে এবং আমরা ঘন ঘন ব্রাশ করবো কিনা। টুথপেস্টের কথাটা হচ্ছে, একে মানে মার্কেটে যে টুথপেস্ট গুলি পাওয়া যায়, অর্থাৎ এক একটা কোম্পানি এক একটা ফর্মুলাতে তাদের টুথপেস্ট গুলি তৈরি করে থাকে। আমি সাধারণত আমার রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি একটি টুথপেস্ট বা একটি টিউব যখন শেষ হয়ে যাবে, তখন আপনি নতুন আরেকটি টিউব নেবেন, ওই কোম্পানির না, আরেকটা কোম্পানি। অর্থাৎ আপনি এই মাসে যদি টুথপেস্ট ইউজ করেন, এর পরের মাসে বি, এর পরের মাসে সি, এর পরের মাসে ডি, হুম। আবার রিসাইকেল করে আবার এ বি সি ডি, এভাবে আপনি টুথপেস্ট আপনি নির্ধারণ করেন। আর ব্রাশ আমরা সাধারণত বলে থাকি সকালে এবং রাতে, রাতে খাওয়ার পরে, সকালেও খাওয়ার পরে। এখন রাতে খাওয়ার পরে বলতে আমরা বলতে চাচ্ছি কোন খাওয়া, রাতের খাবার খাওয়া এবং ঘুমানোর আগে। অনেকে আছে রাতে খাবার খাওয়ার পরে মিষ্টি খায়, ডেজার্ট খায়, নিশ্চয়ই ওই খাওয়ার আগে না। অর্থাৎ আমি বুঝতে যেটা পেরেছি, আমরা একদম সাধারণত একদম বলে থাকতে পারি, সর্বশেষ খাবার আর কি, ঘুমানোর আগে একদম সর্বশেষ সর্বশেষ খাওয়া খাবার। ঘুমানোর আগে। হ্যাঁ হ্যাঁ, ঘুমানোর আগে আমরা যদি ব্রাশ করি, এটা ব্রাশ করব, এবং সকালে আমরা আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে আমরা ব্রাশ করব। তাহলে দেখা যাবে যে আমাদের মুখ গহ্বরটা আমাদের পরিষ্কার থাকবে। সারা রাত সে টোটাল ক্লিন থাকলো, ওইখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা খাদ্য কণা থাকলো না। তাহলে আমার ওইখানে তাতে কোনো নষ্ট করার জন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি না থাকে, তাহলে আমার দাঁত ভালো থাকবে। এবং সকালে আফটার ব্রেকফাস্ট, কারণ আমার সারা রাত
আমার আমার দাঁতে কোনো কাজ ছিল না বা মুখ গহ্বরে কোনো কাজ ছিল না, এবং ওইখানে কোনো ধরনের ফুড পার্টিকেলও ছিল না, তার অর্থ আমার মুখ গহ্বর পরিষ্কার ছিল। তো আমি সকালবেলা এমনি সাধারণত কুলকুচি করে আমি সকালে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা করার পরে আমি অফিস যাওয়ার আগে বা আমি চেম্বারে যাওয়ার আগে বা যে যেখানে যায় না কেন সে ব্রাশটা করে নিবে। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে সবচেয়ে ভালো উপায় হচ্ছে 2বার ব্রাশ করা। প্রশ্ন আসছে এখন, পেস্ট ব্রাশটা কেমন হওয়া উচিত? এটা আমরা হ্যাঁ, সাধারণত এক্স্যাক্টলি আমাদের এক্স্যাক্টলি। রোগীদের কাছ থেকে আমরা শুনে থাকি, ডাক্তার সাহেব আমরা ব্রাশটা কতদিন ব্যবহার করব এবং ব্রাশের গুণাগুণটা কেমন হবে। আসলে মানে বাংলাদেশে এত ব্রিসলটা ভ্যারাইটি, কেমন হবে? ব্রিসেল ব্রিসেলটা বাংলাদেশে এত ব্রাশ পাওয়া যায়, 10 টাকা থেকে আরম্ভ করে 90 টাকা 100 টাকা পর্যন্ত দামের ব্রাশ পাওয়া যায় বাংলাদেশে। আসলে ব্রিসেল গুলির মানের দিক থেকে যদি আমি বলতে চাই, তাহলে এটার আসলে মার্কেটে মানে আমি যাচাই করা সম্ভব না কোন ব্রাশটা ভালো, বা আমি আমার পেশেন্টদেরকে আমি বলতে পারবো না যে আপনি এই কোম্পানির ব্রাশটা ব্যবহার করবেন। সাধারণত আমরা বলে থাকি ব্রাশের ব্রিসেল গুলি যখন স্ট্রেট থাকবে আপনি ব্রাশ করবেন, যখনই কোনো একটা ব্রিসেল এলোমেলো হয়ে যাবে তার অর্থ ওই ব্রাশের কার্যকারিতা শেষ। আচ্ছা আমরা আচ্ছা। যারা ডাক্তার সব আছে আমরা জায়গায় সাধারণত পরিষ্কারটা অ্যাডভাইস করে করতে থাকি। পারবে না মানে, সব রাইট, জায়গায় হ্যাঁ পরিষ্কারটা। ব্রিসেল একটা, রাইট হ্যাঁ ব্রিসেলটা যখন এলোমেলো হয়ে যাবে, ব্রিসেলটা যখন সাধারণত আমরা বলে থাকি 1 থেকে 1.5 মাস 2 মাস বা 3 মাস, সর্বোচ্চ 3 মাস পরে আমাদের ব্রাশগুলি পরিবর্তন করা উচিত। পরিবর্তন কারণ আমরা বছরে 2টা 3টা বা সর্বোচ্চ 4টা ব্রাশ আমরা ব্যবহার করব, এবং এটা মানে এটা এবং মার্কেটে ভালো মানের খুঁজে ভালো মানের ব্রাশটা ব্যবহার করা উচিত আমি বলবো। এবং কম দামি যে ব্রাশগুলি আছে এগুলি কিন্তু রিসাইকেলিং হচ্ছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে এই ব্রাশগুলি আবার পুনরায় নতুন ভাবে তার মানে আবার কি রিসাইকেলিং পুনরায় রিসাইকেলিং এটারে রিপেয়ার করে আবার মার্কেটে ছাড়া হচ্ছে নাকি বিষয়টা এরকম? মার্কেটে ছাড়া হচ্ছে হ্যাঁ, অর্থাৎ এটা তো অনেক একটা, ভয়ঙ্কর। হ্যাঁ একটা, এটা তো তাহলে অনেক ভয়ঙ্কর। না হলে এত অল্প দামে কিভাবে তারা এই ব্রাশ 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা ব্রাশ আমাদেরকে দিচ্ছে? তা আমি এই জন্যই বলবো আমাদের যারা শ্রোতা আছেন বা আমাদের বন্ধু ফ্রেন্ড ফেডারেশনে যারা আছেন তাদের সবাইকে বলবো তারা যেন সবাই অবশ্যই অবশ্যই তাদের ব্রাশটাকে অন্তত 2 মাস সর্বোচ্চ 3 মাস পরেই যেন তারা পরিবর্তন করে ফেলে। আচ্ছা বন্ধু, স্কেলিং করলে কি দাঁতের ক্ষতি হয়? স্কেলিং এর সময়টাই বা কতটুকু যদি একটু বলতে আমাদের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছো এবং সময় উপযোগী প্রশ্ন। স্কেলিং জিনিসটা আমাদের, স্কেলিং শব্দটা বা স্কেলিংটা আমরা ব্যবহার করে থাকি হচ্ছে যারা ডাক্তার আছে তারাই আমরা ব্যবহার করে থাকি যে আপনার আপনার স্কেলিং প্রয়োজন। স্কেলিংটা আমরা সাধারণত কাদের করে থাকি, কাদেরকে অ্যাডভাইস করি? যাদেরকে আমরা ডায়াগনোসিস করি যার দাঁতের এবং মাড়ির মাঝামাঝিতে যাদের প্ল্যাক বা স্টোন আমরা ক্যালকুলাস বলি, যেগুলি জমে থাকে ওইগুলিকে অপসারণ করার জন্য আমরা বলে থাকি স্কেলিং করার জন্য, এবং যাদের গাম ব্লিডিং হয়ে থাকে তাদেরকে আমরা স্কেলিং করার মানে জন্য অ্যাডভাইস করি। গাম ব্লিডিং মানে মাড়ি থেকে যাতে রক্তপাত করে, এই তো? মাড়ি রাইট থেকে রাইট রাইট, হ্যাঁ। দাঁতের মাড়ি থেকে যাতে রক্তপাত করে। আচ্ছা, এটা কি, আহ, এটা কয়দিন পর পর করা লাগে? এটা কয়দিন পর পর করবো আমরা? না এটা আসলে স্কেলিং এর বিষয়টা তো এটা সাধারণত আমরা বলে দিব না যে প্রতি 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 6 মাস বা 1 বছরে আপনি করবেন। এটা আপনার নিজস্ব যে ডাক্তার আছে ডাক্তাররাই আপনাকে নির্ধারণ করে দিবেন আপনার স্কেলিংটা প্রয়োজন কিনা। অর্থাৎ আমরা সাধারণত বলে থাকি ও প্রতি ছয় মানে মাস পর পর মুখে আপনি মুখে ছোট ছোট, ময়লা অথবা মুখে ক্যালকুলাস অথবা ময়লার পরিমাণ নির্ধারণ পূর্বক দাঁতের ডাক্তার সিদ্ধান্ত নিবে, যে এটাই তো? হ্যাঁ অবশ্যই 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 সেই, অর্থাৎ আমরা এটা আমি বলতে পারি যে আমাদের যারা জনসাধারণ আছে তারা সবাই যেন অন্তত 6 মাস পর পর, যদি ভালো হয় 3 মাস পর পর যেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে অন্তত মুখ ডেন্টাল গহ্বরটাকে চেকআপ যেন চেকআপ করা। হ্যাঁ চেক আপটা করে নিয়ে আসে। চেক আপটা করে নিয়ে আসলে সে বুঝতে পারবে তার কোনো ধরনের কোনো প্রবলেম মুখে তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ তার ক্যালকুলাস বা প্ল্যাক বা কেরিজ বা অ্যাব্রেশন অ্যাট্রিশন তৈরি হয়েছে কিনা, তাহলে ওই মানে অনুযায়ী সে। মানে বুঝাতে চাচ্ছি যে ওই দাঁতে ময়লা অথবা দাঁতের কোনো ধরনের ক্ষয় অথবা দাঁতের হুম দন্তমজ্জার কোনো ধরনের ক্ষতি, মানে এই বিষয়গুলো আর হুম কি, হুম, এগুলো আছে কিনা এখানে। আমাদের আছে কিনা। বন্ধু মুহিব
অত্যন্ত চমৎকার একটা কথা বলেছে যে আসলে নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে নির্দিষ্ট সময় পর পর যদি ডেন্টাল চেক আপ বা দাঁতের যদি চেক আপ না করানো হয়, পরে একটা ক্ষুদ্র সমস্যা থেকে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের মুখ গহ্বর হচ্ছে আমাদের শরীরের দরজা। মুখ গহ্বর দিয়ে আমরা প্রবেশ। যাই গ্রহণ করি, শরীরে যাই আমাদের প্রয়োজন তা মুখ গহ্বর দিয়ে আমরা গ্রহণ করি। এখন এই মুখ গহ্বরের যদি সঠিক চিকিৎসা আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে ছোটখাটো সমস্যা থেকে বড় সমস্যা রূপ পেতে পারে, নাকি বন্ধু মহিবুল? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর কথা বলেছো সজীব। এক হচ্ছে আমরা এখানে আমাদের বন্ধুরা যারা জানতে চেয়েছেন যে স্কেলিংটা আসলে আমরা প্রতিনিয়ত করব কিনা, বা করলে এটার কোনো ক্ষতি আছে কিনা। অবশ্যই স্কেলিং এর ক্ষতি আছে। স্কেলিং এর ক্ষতি বলতে আমি বলতে চাচ্ছি, যারা দাঁতে ব্ল্যাক সরানোর জায়গায় যদি বলে যে আমার দাঁতে কালো কালো স্পট আছে, কেউ পান খায়, পানের স্টেন তোলার জন্য যদি স্কেলিংটাকে ব্যবহার করে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই এটা ক্ষতি। দাঁতের উপরে যে স্ট্রাকচারটা আছে, এনামেলটা ক্ষয় হবে। এনামেলটা ক্ষয় হয়ে যাবে, এনামেলটা ক্ষয় হয়ে হ্যাঁ, যাবে। তো হ্যাঁ, অনেকে মনে করে থাকে যে আমি স্কেলিং করবো মানে হচ্ছে আমার দাঁতটা খুব সাদা ফকফকা হয়ে যাবে। তো আমরা সাধারণত আমরা জানি, অর্থাৎ আমরা যারা ডাক্তার জানি যে উপরের দাঁতের যে কালারটা থাকে, এনামেলটা থাকে সাদা, এনামেলের নিচে যে অংশটা ডেন্টিন থাকে সেটা একটু ইয়েলোইশ থাকে, ডেন্টিনের নিচে যে আমাদের পাল্প থাকে সেটা তো অবশ্যই আমাদের অন্য যে মানে ব্লাড ভেসেলস এর কালার থাকে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমরা স্কেলিংটাকে আমরা সবসময় উৎসাহিত করি তা নাই, আমরা সব বলে থাকি যে আপনি আমরা আমরা আপনার প্রয়োজন বোধে, প্রয়োজন ভেদে উৎসাহিত করি, নাকি আমাদের রোগীর হ্যাঁ, প্রয়োজন অবশ্যই ভেদে অবশ্যই আমরা উপদেশটা দিই। অবশ্যই বন্ধুরা, অবশ্যই। আমাদের দেশে একটা বিরাট সমস্যা হচ্ছে আক্কেল দাঁতের সমস্যা। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা, মহিত? আচ্ছা, ধন্যবাদ। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছে আমাদের বন্ধুরা। এবং এটার এটার বিষয়ে মানে স্বাভাবিক ভাবে যেটা চলে আসে, বিষয়টা হচ্ছে আটকেল দাঁত। সেটা আগে আমাদের জানা দরকার। আমাদের মুখ গহ্বরে অর্থাৎ আমাদের দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে আমাদের বাচ্চাদের, তারপরে হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ আমরা বলতে চাইছি ডেসিডুয়াস টিথ, তারপর হচ্ছে পার্মানেন্ট টিথ। দুধদাঁত, ডেসিডুয়াস টিথটা দুধদাঁত। দুধ দাঁত, হ্যাঁ, সহজ ভাষায় যেটা আমরা আমরা যেটাকে বলি দুধ দাঁত বা স্থায়ী দাঁত। দুধ দাঁতটা সাধারণত বাচ্চাদের 6 মাস বয়স থেকে 24 মাস বা 18 মাস বা 20 মাসের মধ্যে চলে আসে। টোটাল পুরো মুখ গহ্বরে 20টা দাঁত থাকে, অর্থাৎ চার মানে তার পাটিটাকে আমরা যদি 4 ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ নিচের পাটিতে 10টা, উপরে 10টা। সেম থিং আমাদের যখন এই দুধ দাঁতগুলি পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে, তাহলে আমাদের আগে দাঁত ছিল 20টা, তাহলে আমাদের আরো সাধারণত আমরা আমাদের মুখ গহ্বরে দাঁত থাকার কথা হচ্ছে 32টা, কারো থাকে 30টা, কারো থাকে 28টা, কারো থাকে 32টা। এখন 32টা বলতে আমি বলতে চাচ্ছি যে লাস্টের যে দাঁতটা, অর্থাৎ আমাদের মোলার সর্বশেষ, অর্থাৎ বা আটটা, সর্বশেষ। জাস্ট কর্নারের যে দাঁতটা, হ্যাঁ কর্নারের দাঁতটা। হ্যাঁ, কর্নারের দাঁত বলতে লাস্ট দাঁত, এটা 7 হতে পারে, 8 নম্বর হতে পারে। আমরা আমরা সাধারণত মেডিকেল টার্মে আমরা বলে থাকি কি 8 নম্বর, এইচ বা আক্কেল দাঁত। ওই আক্কেল দাঁতের পজিশন অনুযায়ী অনেকগুলি অনেকগুলি পজিশন হতে পারে। এখন এটা সমস্যার সমাধানটা সাধারণত দিয়ে থাকবে হচ্ছে তার সমস্যাটা কেমন, এই সমস্যাটা কি তাকে শুধু রুট ক্যানেল করে সমাধান করা যাবে কিনা, বা এক্সট্রাকশন করে সমাধান করা যাবে কিনা, মানে এটা দাঁত হচ্ছে ফেলে, তার দাঁত ফেলে, দাঁত ফেলে। দাঁত ফেলে। হ্যাঁ, দাঁত ফেলে। এখন ওই আক্কেল দাঁতে যে সমস্যার কথাটা সে জানতে চাচ্ছে, মানে আমাদের যে দর্শক বা আমাদের যে বন্ধুটা জানতে চাচ্ছেন, অর্থাৎ এই সমস্যাটা সাধারণত নির্ধারণ করে থাকবেন আপনার সমস্যাটা কিরকম, কিভাবে হয়েছে, কতটুকু হয়েছে। আসলে সাধারণত আক্কেল দাঁতের উপরে আমাদের সবচেয়ে বড় বেশি হয়ে থাকে, মানে আমাদের যে উপরে যে লেয়ারটা পড়ে থাকে, আমরা যেটাকে বলি যে করোনাইটিস, বা যে আমরা যে মাংস পেরিকর্নিয়াম আর কি, ওই বের করান। মাংস হ্যাঁ মাংস হ্যাঁ হ্যাঁ, পেরিকর্নিয়াম। রাইট, হ্যাঁ, ওই পেরিকর্নিয়ামটা আমরা যদি কেটে দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে 8 নম্বর দাঁতটা উঠতে খুব সহজ হয়, আবার অনেক সময় দাঁত থাকে পাশের 7 নম্বর দাঁতটাকে সে ধাক্কা দিতে থাকে। তো এটা সাধারণত নির্ধারণ করবে এক্স-রে করে, সেটা ওপিজি হোক বা পেরিপিক্যাল এক্স-রে হোক বা মানে অ্যানাদার মানে যে ওইগুলি পুরা আছে মুখের কাস্টিং এক্সরে, পুরা মুখের এক্সরে অথবা নির্দিষ্ট কোনো দাঁতের এক্সরে, এই তো?
এটা বলছে রাইট, আর কি, মানে হ্যাঁ, রাইট, হ্যাঁ, পুরা মুখে রাখছে বলছে। হ্যাঁ, 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 মানে হ্যাঁ, ওটা হ্যাঁ, করে হ্যাঁ, নির্ধারণ করবে আর কি। এ- বন্ধুরা, এখানে ওইভাবেই একটা চমৎকার চমৎকার একটা তথ্য আমাদের বন্ধু মির্জা মোহাম্মদ মহিবুল হাসান দিয়েছে, যে আসলে আক্কেল দাঁতের যে সমস্যাটা, এই আক্কেল দাঁতের সমস্যাটা আসলে আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের আহ, দাঁত থাকে 28টা, মতান্তরে 32টা, মানে চার চার কোণার 4টা অতিরিক্ত আক্কেল দাঁত সহ 32টা। তো অবশ্যই 28টা দাঁত উপস্থিত থাকা বাঞ্ছনীয়, আমাদের সবারই থাকে, কিন্তু আক্কেল দাঁত কারো উঠে কারো উঠে না। তার শারীরিক অবস্থা, তার মুখগহ্বরের অবস্থানগত কারণে আক্কেল দাঁত সমস্যা করতে পারে। আক্কেল দাঁত যখন সমস্যা করে, তখন দেখা যাচ্ছে যে আক্কেল দাঁত তার যে পজিশনে থাকার কথা সেই পজিশনে না উঠে সেটা অন্য পজিশনে, অন্য জায়গায় ধাক্কার সৃষ্টি করছে, ফলে তীব্র ব্যথার সৃষ্টি হয়। এই ধরনের পরিপ্রেক্ষিতে দাঁতের ডাক্তারের কাছে আসলে পরিস্থিতি বুঝে সে সেই চিকিৎসা সেবাটা দিবে। তাই তো বন্ধু মহিব? হ্যাঁ, 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 আমি সেটাই বুঝাতে চেয়েছি। এবং বন্ধু বন্ধু তুমিও সেভাবেই এটার ব্যাখ্যা দিয়েছো, খুবই সুন্দর ব্যাখ্যা হয়েছে। আসলে আরেকজন বন্ধু আমাদের জানতে চেয়েছে আমাদের আক্তার দাঁত উঠেছে কিনা। হ্যাঁ, আমার আক্তার দাঁত উঠেছে, আমার আমার টোটালি 4টা 32টা দাঁতই দাঁত ফেলে আছে। দেওয়া হয়েছে, আমার 4টা আক্কেল দাঁতই ফেলে দেওয়া হয়েছে। এটা ফেলে দেওয়া না, হয়েছে, আমার এটা এখনো কোনো ফেলে সমস্যা। দেওয়ার প্রয়োজন হয় নাই। আমাদের আমার আসলে এখনো ফেলে দেওয়ার মহিবের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ বন্ধুরা, এবং মহিবের কাছে অত্যন্ত কৃতজ্ঞতার কারণ হচ্ছে আমাদের বন্ধু মুহিব শুধুমাত্র দন্ত চিকিৎসা ক্ষেত্রে তার সেবার মানটা অব্যাহত রাখে নাই, তার মেধার মাধ্যমে সে আমাদের দেশের একটি জাতীয় দৈনিকের সম্পাদক এবং প্রকাশকও বটে। তো এটা আমার আসলে একটা ব্যক্তিগত প্রশ্ন, আমার জানতে ইচ্ছা করে যে কি পরিস্থিতিতে তাকে এই সাংবাদিকতা পেশাটার সাথেও তাকে টেনে আনতে উৎসাহিত করেছে, যদি তুমি একটু বলতে মুহিব। ধন্যবাদ বন্ধু, তোমাকে সুন্দর একটা প্রশ্ন করেছো। আমি আমার পড়ালেখার জীবন, মানে অর্থাৎ আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি পত্রিকার সাথে জড়িত ছিলাম। জড়িত থাকার কারণেই আমি উৎসাহিত বোধ করেছিলাম যে আমি আমার এই পেশাটা নিয়ে কিভাবে থাকি। এবং এই পেশাটায় আমরা সাধারণত সবাইকে খুব সহজভাবেই অনেক বিষয়ে জানাতে পারি, সেটা শুধু আমাদের এই গণ্ডির মধ্যেই না, দেশ এবং দেশের বাইরেও। আমার প্রথম জীবনেই শিক্ষা বিচিত্রা নামের একটি ম্যাগাজিন ছিল, সেটা তোমার মনে আছে কিনা বন্ধু আমি জানি না। আমি চিকিৎসা এর সাময়িক। মাধ্যমে বলি যে না, না, ওইটা চিকিৎসা সাময়িক না। আহ শিক্ষা বিচিত্রা আমার প্রথম হাতে শিক্ষা বিচিত্রা মনে আছে, মনে আছে, বইটা বলো। হ্যাঁ মনে আছে। আমাদের এই ছাত্র জীবনের হ্যাঁ, কাহিনী। হ্যাঁ, এটা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা ওই পত্রিকা শিক্ষা ছিল। বিচিত্রায় আমার প্রথম, হ্যাঁ, প্রথম লেখালেখি, ওটা মাসিক ছিল। তারপরে আমার চাচা ছিল স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন চিকিৎসা সাময়িকী, যেটার এখনো সম্পাদক প্রকাশক আমি। তারপর হচ্ছে সন্দেশ ফেরিওয়ালা নামের একটি ম্যাগাজিন আছে মাসিক, এটারও সম্পাদক প্রকাশক আমি। এই দুটো আমি আগে প্রথমেই ডিক্লারেশন নেই। তার পরবর্তীতেই আমার এই দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকায়, অর্থাৎ আমি যখন মাসিক পত্রিকায় কাজ করছিলাম, অর্থাৎ আমার ওরকম সেট আপ ছিল, সেট আপ থাকার কারণে আমি উৎসাহিত বোধ করি যে না, আমি একটি দৈনিক কেন করছি না। ওই দৈনিক করার চিন্তা থেকে, প্রয়াস থেকে আমি ইনশাল্লাহ ঢাকা ডিসি অফিস থেকেই আমি দৈনিক বঙ্গ সংবাদটি গত বছর আমি আমার নিজের নামে ডিক্লারেশন পাই। তারপর থেকে আমার এটা কন্টিনিউ চলছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। লকডাউনের কারণে এখন একটু সাময়িক এটি বন্ধ আছে, কারণ সেট আপটা তো বিশাল সেট আপ দৈনিক পত্রিকার জন্য। আর একটি মাসিক পত্রিকার সেট আপ আর একটি দৈনিক পত্রিকার সেট আপ নিশ্চয়ই এক না। এই জন্যই সাময়িক এই যে বন্ধ আছে। ইনশাআল্লাহ আশা করতেছি এটার পরেই আবার ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, সহজ হয়, ইনশাআল্লাহ আমাদের সবার জন্য যদি সহনশীল হয়, তাহলে আবার নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের মাঝে একেবারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আমরা। বন্ধু, আমাদের এক বন্ধু আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা ঠান্ডা বা গরম যাই খাই দাঁত শিরশির করে, এর কারণ কি, বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ বন্ধু, ধন্যবাদ। এই বিষয়টি কিন্তু আমরা আগে আলোচনা করেছি একদম প্রথম দিকেই। অর্থাৎ আমাদের দাঁতের যে শিরশির করা বা সেন্সিটিভিটি যে বিষয়টা, এটা সাধারণত আপনার নিকটস্থ যে ডাক্তার আছে উনি নির্ধারণ করবেন আপনি কি একটি দাঁতে শিরশির করছে না দুটি দাঁতে করছে, আপনি কি ব্রাশ যে করছেন এটা ফল্টি টেকনিকের কারণে হচ্ছে, না আপনার অ্যাসিডিটির কারণে হচ্ছে।
ওইটা আপনার ওই নিকটস্থ যে বিডিএস ডাক্তার আছেন উনি নির্ধারণ করে দিবেন যে কি কারণে এটি হচ্ছে, এবং এটির সমাধানটাই উনি করবেন। এটাকে শুধু পেস্ট দিয়েই হবে, না এটা ফিলিং করতে হবে, না এটা রুট ক্যানেল করতে হবে। যদি শিশিরটার মাত্রা যদি বেশি থাকে বা ওই দাঁতের ওখানে ক্ষয়টুকু যদি এনামেল ডেন্টিন ভেদ করে যদি দেখা যাচ্ছে যে আমাদের খুব কাছাকাছি পাল্পের কাছাকাছি চলে যায়, তাহলে নিশ্চয়ই সেখানে ফিলিংটা অতটাই বুঝতে হবে না, ওইখানে আমাদের রুট ক্যানেলে যেতে হবে। এটা সাধারণত আমাদের 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 ডাক্তার মানে অর্থাৎ আমার বন্ধু যে প্রশ্নটি করেছেন, শিরশির করার কারণ তো অনেক। আমরা যেটা আলোচনা করেছি, প্রথম কারণ হচ্ছে যদি আমরা ফল্টি টেকনিকে ব্রাশ করি, অর্থাৎ তারপরে যদি কারো এসিডিটি থাকে, এসিডিটির কারণে স্যালাইভার মধ্যে যে আমাদের অ্যাসিডটা সিক্রেশন হচ্ছে, আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের মাধ্যমে ওই অংশটুকুই আমাদের তাতে ক্ষয় হয়ে থাকে। এবং এখানে যদি আমরা ফিলিং করে থাকি, আমাদের এখন অনেক আধুনিক চিকিৎসা হয়েছে যেটাকে আমরা বলি লেজার ফিলিং। লেজার ফিলিং যদি আমরা করে থাকি তাহলে ওখানে ওই শিশিরটুকু থাকবে না। এখন ডাক্তারই নির্ধারণ করবে আপনার কোন দাঁতে কি কারণে কতটুকু অংশ ক্ষয় হয়েছে। তো সেটা সাধারণত মানে আমি তো এখান থেকে বলতে পারবো না, বেসিক্যালি বলাও সম্ভব না। যে শিরশির করার কারণে আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি আপনার ফ্লোরাইড যুক্ত যে পেস্ট আছে পেস্টগুলো আপনি ব্যবহার করেন, এবং ওই দাঁতের যে দাঁতে আপনি বেশি শিরশির করে ওই দাঁতে আপনি লাগিয়ে রাখেন। সেটা যতটুকু পারেন 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 2 মিনিট হোক, আপনি যতক্ষণ লাগিয়ে রাখবেন। আপনি অর্থাৎ আপনার ইউজটার উপরে, অর্থাৎ অনেক রাতে বমি আসে। মানে আমরা যেটা বুঝতে পারলাম তোমার কথা থেকে, আসলে এই শিরশিরের যে বিষয়টা, এটা অনেক কারণেই করতে পারে, যেটার কারণ নিয়ে একটু আগে আমাদের বন্ধু আমাদের সাথে আলোচনা করেছে। তবে এই শিরশিরের যে চিকিৎসাটা, সেটার যে সিদ্ধান্তটা একমাত্র কি চিকিৎসা দিবে সেটা দাঁতের ডাক্তারই দিবে। এটাই তো বন্ধু মহিন। হ্যাঁ 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 জি হ্যাঁ হ্যাঁ বন্ধু সজিব। একটা বন্ধু প্রশ্ন করেছে, দাঁত ব্রাশ করার সময় মাঝে মাঝে রক্ত আসে। তৌফিক বাবু আমাদেরকে প্রশ্নটা করেছেন। বন্ধু তৌফিক বাবু আমাদের বন্ধু মির্জা মোহাম্মদ মহিবুল হাসান একটু আগে এই প্রশ্নটার জবাব দিয়েছে। আমি মির্জা মোহাম্মদ মহিবুল হাসানের পক্ষে তার বক্তব্যটাই তোমাকে বলছি। আমাদের মুখগহ্বরে দাঁত এবং মাড়ির সংযোগের স্থলে যখন ময়লা বা ক্যালকুলাস জমে, তখন মাঝে মাঝে ব্রাশ করলে মুখ দিয়ে রক্ত আসতে পারে। এই জিনিসটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। আমাদের এই সমস্যাটার সমাধান হচ্ছে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হলে সে অবশ্যই তার মেশিনের সাহায্যে স্কেলিং করে এই সমস্যাটার সমাধান করবে, নাকি বন্ধু মুহিত? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি মুহিবের পক্ষ থেকে বললাম। আমাদের বন্ধু মুহিবকে আমি মুহিবের সম্মতিক্রমে আমি আমাদের বন্ধুদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যে এই দাঁত ফেলা আমরা প্রায় শুনি। রুগী ফোন দিচ্ছে যে ডাক্তার সাহেব, আপনি কি এখন চেম্বারে আছেন? আসতেছি, একটা দাঁত ফেলবো। এখন আসলে দাঁত ফেলবো এই সিদ্ধান্তটা যদি রুগী নিয়ে ফেলে, তখন তাহলে দাঁতের ডাক্তারের এবং কোনো ডাক্তারের চিকিৎসা করা খুব জটিল হয়ে পড়ে। কারণ হচ্ছে আমরা আসলে দন্ত চিকিৎসক, আমরা দাঁতের ডাক্তার, আমরা তো রুগীর শারীরিক অবস্থা বিবেচনা পূর্বক আমরা সিদ্ধান্ত নিব রুগীর দাঁত ফেলবো কি ফেলবো না। এখন রুগী যদি নিজেই সিদ্ধান্ত নিয়ে বসে থাকে যে দাঁত ফেলতে হবে, তখন দাঁত ফেলার জন্য দাঁতের ডাক্তারের শরণাপন্ন হলে দাঁত ফেলা পরবর্তী বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে আমাদের বন্ধু মুহিত কি বলবে? ধন্যবাদ, খুবই সময় উপযোগী একটি প্রশ্ন করেছো। আসলে দাঁত ফেলবো এটা আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই করে থাকেন, বলে থাকেন ডাক্তার সাহেব আমি দাঁত ফেলতে এসেছি। যখন আমরা তার ডায়াগনোসিস করি, অর্থাৎ তার মুখ গহ্বরটাকে আমরা যখন এক্সামিনি করি, তখন দেখা যায় যে পেশেন্ট যে দাঁতটির বিষয়ে কমপ্লেন করে, দেখা যায় যে এখানে ছোট একটি ক্যারিজ হয়েছে, ছোট একটি গর্ত হয়েছে বা একটু বড় গর্ত, যেটাকে আমরা রুট ক্যানাল করে খুব সুন্দর করে প্রিজার্ভ করতে পারি। অর্থাৎ পেশেন্ট তো সাধারণত কোনো না কোনো ভাবেই একটু সিদ্ধান্ত নিয়ে থাকে, তাকে বুঝে বলার দায়িত্ব হচ্ছে ডাক্তারদেরই। অর্থাৎ আমাদের মূল সমস্যাটি হচ্ছে আমাদের মুখের গহ্বরে 32টি দাঁত আছে, 2 1 4 দাঁত যদি নেওয়া থাকে তাহলে পেশেন্টের কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম রোগীরা তাই মনে করে থাকে। অর্থাৎ দেখা যায় যে কারো যদি একটি চোখে ব্যথা করে, তাদেরকে আমরা এভাবেই বলিয়ে থাকি বা বুঝিয়ে থাকি যে ভাই আপনি তো চোখে
বা দুইটি চোখ। এখন একটি চোখ ব্যথা করলে আপনি কি বলবেন আমি চোখকে ফেলে দিব, বা আপনি যদি মাথা ব্যথা করে আপনি কি মাথাটা ফেলে দেন? নিশ্চয়ই না। তো আপনার দাঁতে যে সমস্যাটা হচ্ছে এটির সমাধান আছে, সমাধান হচ্ছে এই আমরা যদি এটা করি তাহলে আপনার এই দাঁতটি আরো দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনি আপনার মুখের মধ্যেই এঁটে থাকবে। দাঁত যদি ফেলে দেন তাহলে দেখা যায় কি কি সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলি যখন আমরা তাদেরকে বুঝিয়ে বলি তখন কিন্তু পেশেন্টরা কিন্তু বুঝতে পারে। কারণ একটি দাঁত ফেলে দিলে তার ওইখানে যে যে খালি জায়গাটুকু থাকে ওই জায়গাটুকুর মধ্যে কিন্তু অন্যান্য দাঁতগুলি আস্তে আস্তে সরে আসতে থাকে। তার দাঁতে যে অ্যালাইনমেন্ট থাকে সেই অ্যালাইনমেন্ট গুলি ঠিক থাকে না। উপরের দাঁতটুকু নিচে আসে, যদি নিচের দাঁত ফেলি আবার উপরে যদি দাঁত ফেলি তাহলে দেখা যাচ্ছে যে উপরের দাঁতগুলি আস্তে আস্তে অ্যালাইনমেন্ট সরে যাচ্ছে। তো এবং মুখের মধ্যে যে একটু যে ভাঁজ পড়া সেই ভাঁজটাও পড়ে যায়। রুগীকে আসলে বুঝিয়ে বলার দায়িত্ব হচ্ছে আমাদের। ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে তো মানে অর্থাৎ বিডিএস এবং যে কোয়াক যে বিষয়টি আছে, কোয়াকের বিষয়টি তো তাদেরকে বোঝানো উচিত। তারা তো আসলে যেমন আপনি জানেন, মানে তুমি জানো বন্ধু, এই যে ফার্মেসিতে যে ওষুধ বিক্রি করে তাকে কি বলে বন্ধু, মানুষ ডাক্তার কোয়াকের সাহেব। বিষয়টা মানে আসলে কোয়াক যে বলছো তুমি, এখন যদি আমাদেরকে একটু বলতা যে কোয়াক কাদেরকে বলবো, তাহলে মনে হয় আমাদের অডিয়েন্সের একটু সুবিধা হতো। যে মানে আসলে কোয়াক। তুমি হ্যাঁ হ্যাঁ আমি বলছি, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল যে কাউন্সিল নির্ধারিত যে যারা ডাক্তার বিডিএস পাশকৃত যারা ডাক্তার তারাই তো ডেন্টিস্ট বলো দাঁতের ডাক্তার বলো, তাদের ছাড়া যারা আছে যাদের বিডিএস ডিগ্রি নেই, বিডিএস ডিগ্রি বিহীন যারা ডাক্তার তাদেরকে আমরা কোয়া বলি। অর্থাৎ কুয়া কাদেরকে বলছি, যারা আমাদের চেম্বারে 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর তারা আমাদের সহযোগিতার কাজ করেছে, যারা আমাদের চেয়ার টেবিল পরিষ্কার করে দিয়েছে, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, তারা তো আসলে মানুষের ক্ষতি করাটাই শিখেছে। অর্থাৎ আমরা কি কারণে তাকে ইঞ্জেকশনটা দিলাম, কি কারণে অবশ করলাম, কি কারণে রুট ক্যানেল করলাম, কি কারণে স্কেলিং করলাম, কি কারণে এই ওষুধটা প্রেসক্রাইব করলাম, তারা তো এটা জানে। তারা হচ্ছে এটা শুধু দেখে, দেখতে দেখতে 2 বছর 3 বছর পরেই তারা অনেক বড় ডাক্তার হয়ে যায়। তারা কিন্তু আমার আশেপাশে না, তারা কিন্তু তাদের তারা দাবি গ্রামে করে, গঞ্জে, তারা দাবি করে, হ্যাঁ তারা হ্যাঁ দাবি করে তারা আর কি তাদের যে গ্রামে তারা বড় ডাক্তার। গ্রামে গঞ্জে ভুয়া ভুয়া কিছু ডিগ্রি আছে, ভুয়া ডিগ্রি গুলি লাগিয়ে তারা, আর আসলে আমাদের মানুষজন তো খুবই সহজ সরল, তারা তো আর সবাইকে খুব ওইভাবে বুঝতে পারে না। তাদের সহজ সরলে তারা তো কারণ একটা চেয়ার আছে, সবকিছু আছে, সেট আপ আছে, দেখেই অনেক দেশে ডাক্তার বা সে ডেন্টিস্ট তার কাছে চলে যায়। যখনই তার কোনো ক্ষতি হয় তখনই কিন্তু সে কিন্তু বড় ডাক্তার খুঁজে বা প্রফেসর খুঁজে বা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করে। তারা কিন্তু আগে আশেপাশে যারা আছে তাদের কাছে কিন্তু যায়। এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের কিন্তু এখন একটি স্লোগান চলছে, বিদেশ ডাক্তার, বিদেশ নয় তো ডাক্তার। এখন এই বিষয়টি আমাদের আহ সবারই সচেতন হওয়া উচিত। সচেতন হওয়া দরকার আর কি। আসলে আমাদের হ্যাঁ এই হ্যাঁ বধূ মুহিত থেকে একটা অত্যন্ত চমৎকার একটা জিনিস জানলাম। তার আগে আমাদের একটা বন্ধু একটা প্রশ্ন করেছে, ওটার একটু জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। দাঁতের একটা ফিলিং কতদিন পর্যন্ত স্বাভাবিক থাকে? মুহিত, প্রশ্নটা তোমাকে করেছে। ধন্যবাদ। হ্যাঁ 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 খুবই সুন্দর প্রশ্ন করেছে। এটাও আমাদেরকে সচরাচর শুনতে হয়। আমাদের পেশেন্টরা এসে কিন্তু আমাদের কাছে তাদের যে দাবি থাকে, বলা হয়ে থাকে যে ডাক্তার সাহেব আপনি আমার ক্যাপটা লাগিয়ে দিয়েছেন, এটা কি আমার আজীবন যাবে কিনা, বা আমাকে যে ফিলিংটা করে দিয়েছেন সেটা কি আমার আজীবন যাবে কিনা। আসলে এটা হচ্ছে মেন টু মেন ভেরি করে তার যত্নের উপরে। প্রতিটা প্রতিটা মানুষেরই প্রতিটা জিনিসের যে যেভাবে যত্ন করবে তার ওই জিনিসটার উপর উপকারিতা সে ততটুকুই বহন করবে। আর এখন এই ফিলিংটা কোথায় দেওয়া হয়েছে, কোন অংশে দেওয়া হয়েছে, সেটার উপরে নির্ভর করে ফিলিংটা কতদিন থাকবে এখন, এবং ফিলিং এর মান, ফিলিং এর কোথায় দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে সেটার উপরে নির্ভর করবে। আসলে এটার কোনো এটা এটার কোনো ধরনের আমি বলতে পারবো না যে ফিলিংটা 6 বছর যাবে, 5 বছর যাবে, 6 মাস যাবে, 6 ঘন্টা যাবে, 6 দিন যাবে, 6 মিনিট যাবে। আসলে বিষয়টা হয়েছে এটা কতটা এক্সপার্টের উপরে ডিপেন্ড করে, ফিলিং ম্যাটেরিয়ালটার উপরে ডিপেন্ড করে, এক্সপার্টিস হ্যান্ডের উপরে ডিপেন্ড করে। তো এটার আসলে নির্দিষ্ট কোনো কিছু বলার নাই যে আমার এই ফিলিংটা কতদিন যাবে। এবং আমাদের অনেক পেশেন্ট আছে যারা 20 বছর 40 বছর আগে ফিলিং করেছে, যারা 60 65 বা 40 42 বা 50 বছর তার আগে কিছু ফিলিং করেছিল, যেগুলো আমরা বলে থাকি মার্কারি ফিলিং, অর্থাৎ কালো কালো ফিলিং গুলি। এই ফিলিং গুলি কিন্তু আমাদের এখন এখন কিন্তু
আধুনিক যে ফিলিং গুলি এসেছে, আধুনিক ফিলিং গুলি আসার কারণে এখন মার্কারি ফিলিং থেকে আমরা নিরুৎসাহিত করছি, এবং এই মার্কারি ফিলিং কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ, এবং আমাদের গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন হওয়ার জন্য কিন্তু আমাদের এই মার্কারি ফিলিং গুলিকে আমরা অ্যাভয়েড করে থাকি, এবং আমাদের পেশেন্টদেরকে বলে থাকি যে কালো ফিলিং গুলি আপনার মুখ থেকে সরিয়ে ফেলুন। এই ফিলিং গুলি আপনার শরীরে আস্তে 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 এটা একবারেই করে না, এটা অনেক বছর, 10 বছর, 20 বছর, 25 বছর আপনার এই ফিলিংটা অনেক বছর পর্যন্ত যাবে, এবং ফিলিংটা আস্তে আস্তে আপনার দাঁতের স্ট্রাকচারটাকে সে নষ্ট করবে, এবং এই ফিলিংটা আপনার মুখে সমস্যা তৈরি করবে। কি সমস্যা তৈরি করবে? আমরা বলে থাকি এই ফিলিংটা আপনার মুখ গহ্বর, মানে যে দাঁতে করা হচ্ছে দাঁতের মজ্জাটাকে আস্তে 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 নষ্ট করে ফেলে, এবং এই দাঁতটাকে ভঙ্গুর করে ফেলে, এবং এই ফিলিংটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে গিয়ে ওখান থেকে যে মার্কারি আছে, মার্কারিটা সে কিন্তু মুখে থেকে স্যালাইভার মাধ্যমে ও মানে পারদের কথা বলছো আর কি, পারদের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, পারদের, হ্যাঁ হ্যাঁ। এখন মানে এখন আমাদের এখন আমাদের বন্ধু মোহিত তোমাদের বোঝাতে চাচ্ছে যে অনেক সময় যে ওই অ্যামালগাম ফিলিং বলি আমরা, যে মেটাল কালারের যে ফিলিংটা মুখে করা হয়, এটা থেকে দীর্ঘমেয়াদী ব্যবহারে এটা থেকে দেখা যাচ্ছে একটা কেমিক্যাল নিঃসরণ হয় নাকি বন্ধু? এই কেমিক্যালটা হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, দাঁতের ক্ষতি করে, যেটা আমাদের কেমিক্যাল মানে মার্কারিটাই, অর্থাৎ আমাদের মার্কারিটাই পারদটাই আর আস্তে কি, আস্তে ক্ষয় হতে থাকে। হ্যাঁ, ক্ষয় হতে থাকে। বন্ধু মনিরুল ইসলাম লিমন এইমাত্র একটা প্রশ্ন করলো, উঁচা নিচু আঁকা বাঁকা দাঁত কিভাবে সোজা করা যায়, যদি একটু বলতো আমাদেরকে। আসলে আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য অনেকগুলো প্রসিডিওর আছে। প্রসিডিওরের মধ্যে আমরা সাধারণত সবাই আমরা দেখে থাকি যে আমরা এখন প্রথম হচ্ছে ডায়াগনোসিস করা, অর্থাৎ আমার পেশেন্টের ডায়াগনোসিস করা, পেশেন্টের বয়স কত, এবং পেশেন্টের মুখের আঁকা বাঁকা দাঁতগুলির অবস্থা কি, তার উপরে নির্ধারণ করবে ডাক্তার সাহেব যে আমরা তার চিকিৎসাটা কিভাবে করব। আমরা কি রিমুভেবল অ্যাপ্লায়েন্স দিয়ে করব, না ফিক্সড অ্যাপ্লায়েন্স দিয়ে করব, না আমরা অর্থোপেডিক সার্জারি করে করব। আসলে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশন এন্ড ডায়াগনোসিস উপরে ডিপেন্ড করবে যে আমরা তার চিকিৎসাটা কিভাবে করব। অর্থাৎ আমরা তিনভাবে চিকিৎসা করতে পারি। প্রথম হচ্ছে রিমুভেবল অ্যাপ্লায়েন্স, দ্বিতীয় হচ্ছে ফিক্সড অ্যাপ্লায়েন্স, তৃতীয় হচ্ছে সার্জারি করে বা অপারেশন করে। এখন এটা ডিপেন্ড করবে বা এটা নির্ধারণ করবে হচ্ছে ওই নির্দিষ্ট ডাক্তারই করবে যে তার পেশেন্টের কোন ট্রিটমেন্টটি প্রয়োজন। বন্ধু, মানে এখানে আমাদের বন্ধু মোহিত যেটা বলতে চাচ্ছে, বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে বলছি, দাঁতের চিকিৎসা আসলে উঁচা নিচা বা আঁকা বাঁকা দাঁতের যে চিকিৎসাটা আমরা করে থাকি, এটাকে বলা হয় অর্থোডন্টিক চিকিৎসা। এটা আসলে তিনটা প্রক্রিয়া হয়। এই যে রিমুভেবল যে অ্যাপ্লায়েন্সের কথাটা বলছে, এটা হচ্ছে এক ধরনের তারের মতো একটা মেকানিক্যাল জিনিস, যেটা মুখে লাগানো যায় এবং রোগী নিজেই খুলতে পারে, এটাকে বলে রিমুভেবল অ্যাপ্লায়েন্স। আর যেটা ফিক্সড অ্যাপ্লায়েন্সের কথাটা মোহিত বলছে, এটা হচ্ছে স্থায়ীভাবে দাঁতের ডাক্তার এটা রোগীর মুখে লাগাই দিবে। অনেক আমাদের রোগীদের ভাষায় এটাকে বলা হয় গুণা, তার তো ওই নির্দিষ্ট সময় পর পর এটা দাঁতের ডাক্তারই টাইট করে দিবে, এবং 1 বছর পর যখন তার মুখের যে দাঁত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন এটা দাঁতের ডাক্তার খুলে দিবে। এবং এই দুটো চিকিৎসা ছাড়াও অপারেশন করে মুখ গহ্বরের যে তার যে হাড়ের যে উচ্চতা অথবা হাড়ের যে ব্যাসার্ধ কমানোর মাধ্যমে এই সার্জারির মাধ্যমে এই চিকিৎসাটা হতে পারে নাকি বন্ধু মোহিত? হুম হুম হুম, আসলে আমাদের যে জিনিসটা, মুহিত থেকে আরেকটা, মুহিতের কাছে আবার ফিরে আসবো আমরা, তার থেকে আরেকটা জিনিস আমি একটু মুহিত থেকে জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এই যে বর্তমানে যে দেশের করোনা পরিস্থিতি, এত একটা ভয়াবহ অবস্থা, সমগ্র দেশে একটা অর্থনৈতিক ব্যাপক বিপর্যয়, আমাদের এই পরিস্থিতিতে একজন রুগীর বাসায় তীব্র দাঁতের ব্যথা উঠলে ওই রুগী আসলে কি করবে, অথবা দাঁতের ডাক্তারের কাছে আসলে দাঁতের ডাক্তারও সেবাটা কিভাবে দিবে, এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের সাথে আলোচনা করতে। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই সময় উপযোগী প্রশ্ন ছিল, এবং এটি আমরা প্রতিনিয়তই এই প্রশ্ন পেয়ে যাচ্ছি, মানে ফোন পাচ্ছি রোগীদের কাছ থেকে। যেমন আমার একদম মাসে যখন লকডাউন আসলো, লকডাউনের পর থেকে এই পর্যন্ত কিন্তু আমার চেম্বার বন্ধ।
তো ইমার্জেন্সি যদি হয়ে থাকে, একদম তীব্র তাদের ব্যথা বা কোনো সমস্যা হয়ে থাকে, তখন তাকে অ্যাডভাইস করে থাকছি নিকটস্থ কোনো হসপিটালে যাওয়ার জন্য। কারণ আমরা আসলে আমাদের অনেকগুলি বন্ধু আছে যারা অনেক পেশেন্টের ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়েছে। আসলে কোভিডে আক্রান্ত সে বাসা থেকেও হতে পারে, বাজারে গিয়েও হতে পারে, চলাফেরাও হতে পারে। কিন্তু আমরা যারা আছি, অর্থাৎ আমরা ডাক্তাররা যারা আছি, আমরা তো একদম সম্মুখ যোদ্ধা। অর্থাৎ আমরা তো এটা নিয়েই কাজ করছি, অর্থাৎ রোগ নিয়ে কাজ করছি। রোগ নিয়ে কাজ করার কারণে দেখা যাচ্ছে আমাদের এই কোভিডের এই ছোবলটা শুধু ডাক্তার না, সবগুলি পেশার মধ্যে এমন ভাবে ধাক্কা দিয়েছে। অর্থাৎ সবারই কিছু পরিকল্পনা ছিল, সবারই কিছু না কিছু ও মানে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ছিল, যার মধ্যে সমস্ত ধরনের ব্যাঘাত এসেছে। এখন তোমার যে প্রশ্নটি, এটার আমি এক কথায় উত্তর দিতে পারি। যদি ইমার্জেন্সি খুব দাঁতে ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা সাধারণত বলে থাকি আপনার বেশি যদি দাঁতে ব্যথা হয়ে থাকে, তাহলে আপনি একটি ব্যথার ওষুধ খেতে খেতে পারেন, সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খান। 12 ঘন্টা পর্যন্ত আপনি আস্তে আস্তে ব্যথা কমবে। তখন যে কোনো নিকটস্থ, সেটা হসপিটাল হতে পারে, যেখানে আসলে খুব ভালোভাবে নিয়ন্ত্রিত ভাবে রোগী দেখার মতো অবস্থা আছে, সেখানে হয়তো চিকিৎসাটা হবে। আর ব্যক্তিগত চেম্বারে কেউ যদি সাধারণত করে থাকে, অর্থাৎ ব্যক্তিগত বলতে বলতে চাচ্ছি, কারো যদি ব্যক্তিগত রুগী হয়ে থাকে, তারা অবশ্যই তার সাথে কথা বলে আলাপ আলোচনা করে যে তার কোনো সমস্যা ছিল কিনা, গত 10 দিনের জ্বর, বা তার পরিবারে কোনো জ্বর ছিল কিনা, বা বিদেশ থেকে কেউ এসেছে কিনা, অর্থাৎ এরকম বেশ কিছু সিমটমস নিয়ে কথা বলবে। কথা বলার পরে যদি মনে হয় না, অর্থাৎ যে পেশেন্টের বা যে রুগীটির দাঁতে ব্যথা, তার পরিবারে কেউ কোভিডে আক্রান্ত না, বা জ্বরে আক্রান্ত না, বা ঠান্ডা কাশিতে আক্রান্ত না, তাহলে সে হয়তো বা তার চেম্বারে এনে তার ওই পেশেন্টের দাঁতের ব্যথাটি যে কারণে হয়েছিল, সেটা যদি দাঁত ফেলার উপযোগী হয়ে থাকে, তাহলে দাঁত ফেলতে, যদি রুট ক্যানেল করার প্রয়োজন হয়ে থাকে তাহলে রুট ক্যানেল করবে, যদি ফিলিং করার প্রয়োজন হয়ে থাকে তাহলে ফিলিং করবে। অবশ্যই ওয়ান সেট, মানে একদিনের মধ্যেই, অর্থাৎ তাকে বারবার আনা নেওয়া সম্ভব নয়। একদিনের মধ্যে হয় রুট ক্যানেল করা ওয়ান সেটিং এ, বা ফিলিং করা, বা এক্সট্রাকশন করা, আমরা যেটাই করি না কেন, অর্থাৎ একবার, অর্থাৎ ওই পেশেন্টটা একবারই আসবে, একবারের মধ্যে তাকে যেন সার্ভিসটা দিয়ে দিতে পারে এই কোভিড এর কারণে। আমরা তো আসলে সবাই, তুমিও 4 মাস ধরে তোমার চেম্বার বন্ধ, আমারও 4 মাস ধরে চেম্বার বন্ধ। এখন আমরা অর্থনৈতিক ভাবে খুবই অসহায়ের মধ্যে আসছি। এখন কিছু করার নাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক ভালো কিছু প্রত্যাশায় আছি, ভালো কিছু হবে আমাদের। হ্যাঁ, এখানে এখানে আমার বন্ধু মহিব খুব সুন্দর একটা চমৎকার কথা বলেছে। তারপরও আমি আমার বন্ধু মহিবের প্রতি সম্মান রেখেই একটা কথা তোমাদেরকে জানাতে চাচ্ছি। আমাদের মহিবের যে প্রত্যেকটা কথা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দরভাবে আমাদের দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে সে আমাদের কাছে সুন্দর করে বর্ণনা করেছে। তারপরও তোমাদের সেবার জন্য, আমাদের 98 বন্ধুদের সেবার জন্য মিরপুর জেনারেল হাসপাতাল, যেটা মিরপুর কালশি রোডে অবস্থিত, তার ডেন্টাল আউটডোর করোনার নিরাপত্তা কিছুটা মেনে এবং খুব স্বল্প পরিসরে আমি এই দাঁতের সেবাটা দিয়ে যাচ্ছি। আমাদের বন্ধু ডক্টর মির্জা মোহাম্মদ মহিবুল হাসান, সে বনশ্রীতে তার মির্জাস ডেন্টাল কেয়ার আছে। ইনশাল্লাহ ঈদের পরে মুহিবও তার চেম্বারের সেবার কার্যক্রম শুরু করবে, নাকি মুহিব? হ্যাঁ, ইনশাল্লাহ যদি পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পুনরায় আবার আমরা আমাদের চিকিৎসাটি করতে পারবো। আমাদের একজন বন্ধু মনে হয় জানতে চেয়েছিল যে যাদের ডায়াবেটিস আছে তাদের দাঁতের যত্ন কতটুকু গুরুত্ব দিতে হবে। এটা সম্বন্ধে যদি মানে আমরা বলতে চাই, ডায়াবেটিস যাদের আছে তাদের প্রথম কথা হচ্ছে তাকে অবশ্যই তার ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সে নিয়ন্ত্রণে রাখে, তাহলে তার অনেকগুলি ডিজিজ থেকেই সে নিজেকে নিয়ন্ত্রণ রাখে। অর্থাৎ ডায়াবেটিস, আমরা সাধারণত বলে থাকি ডাক্তাররা, ডায়াবেটিস রোগটা হচ্ছে, ডায়াবেটিস এবং প্রেশার, এই দুটি রোগ হচ্ছে অনেকগুলি রোগের মাতা পিতা। অর্থাৎ ডায়াবেটিসের কারণে তার কিডনিতে সমস্যা হতে পারে, ডায়াবেটিসের কারণে তার চোখের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের তার লিভারের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের কারণে তার হাড়ের সমস্যা হতে পারে। তো এখন শুধু ডায়াবেটিসের কারণে যে শুধু দাঁতে সমস্যা হবে তা না কিন্তু। অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই প্রথম প্রথম এবং একমাত্র কথা হচ্ছে তার ডায়াবেটিস, অর্থাৎ ইনসুলিনের পরিমাণটি যেন যথাযথ অবস্থায় থাকে। ডাক্তার দেখিয়ে সব সময় এটিকে কন্ট্রোল রাখবে, ডাক্তারের পরামর্শ থাকবে, এবং প্রতি মাসে যদি না পারে অন্তত 1 মাস, 2 মাস, 3 মাস পর পর যেন সব সময়
সবসময় যেন ডায়াবেটোলজিস্টের সাথে তার মানে অর্থাৎ তার যেন সংস্পর্শে থাকেন এবং তার ডায়াবেটিস বা অর্থাৎ ব্লাড সুগারের পরিমাণটি যেন সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। আচ্ছা, আর ডায়াবেটিস যাদের বেশি থাকে অর্থাৎ ব্লাড সুগার যাদের বেশি থাকে তাদের প্রথম হচ্ছে হাড় ক্ষয় হওয়া, অর্থাৎ আমাদের নিচে মাড়িতে যেটি আছে ম্যান্ডিবল এবং উপরে আছে ম্যাক্সিলা। ম্যান্ডিবলের মধ্যে যে আমাদের যে দাঁতগুলি আছে ওই দাঁতগুলি সাধারণত দাঁতের যে সকেটগুলি আছে সকেটগুলি খুব দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে এবং দাঁত নড়তে থাকে। তারপরে ম্যাক্সিলার মধ্যে অর্থাৎ উপরের যে মাড়ি আছে ওখানেও একই অবস্থা, ওখানে আমাদের ম্যাক্সিলার মধ্যে বা ওইখানে যে আমাদের দাঁতগুলি থাকে দাঁতের সকেটগুলি খুব দ্রুত ক্ষয় হতে থাকে এবং এই জন্য দাঁত নড়তে থাকে। এই জন্য আমরা সাধারণত যাদের ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিস রোগীদের আমরা বলে থাকি আপনি অবশ্যই আপনার ডায়াবেটিসটিকে কন্ট্রোল রাখবেন এবং প্রেশার কন্ট্রোল রাখবেন, তাহলে দেখা যাবে যে অনেক রোগ থেকে আপনি রেহাই পাবেন। আর ডায়াবেটিস যাদের থাকে তাদের অবশ্যই 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 আমি বলবো 3 থেকে 6 মাস, প্রতি 3 মাস অন্তর অথবা 6 মাস অন্তর যেন সে তার নিকটস্থ যে বিটিএস ডাক্তার আছে তার শরণাপন্ন হওয়া, তাকে দেখানো এবং দেখিয়ে তার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ওই সমস্যাটি সমাধান করার জন্য সচেষ্ট হবে। আচ্ছা, এখানে আমাদের একটা বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছে। বন্ধুটি উল্লেখ করছেন যে বরিশালে একজন দন্ত চিকিৎসক তার দাঁতে রুট ক্যানেল করার সময় সম্ভবত কোনো একটা ইনস্ট্রুমেন্ট মনে হয় দাঁতের ভিতরে রেখে দিয়েছিল। পরবর্তীতে আমেরিকাতে গিয়ে আমার বন্ধুটির দাঁতের ব্যথা কমেনি, যার পরিপ্রেক্ষিতে সে আমেরিকাতে একজন চিকিৎসক দেখান এবং 3 লক্ষ টাকা খরচ করে পরবর্তীতে তার দাঁত ফেলে দিতে হয়। এই পরিপ্রেক্ষিতে আমি মির্জা মোহাম্মদ মহিবুল হাসানের পক্ষে এবং আমার নিজের ব্যক্তিগত কারণে আমি এই প্রশ্নটার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি। বন্ধু, আসলে আমাদের হাতের 5টা আঙ্গুল সমান হয় না এবং আমরা এই পেশার সাথে জড়িত। কেউ হয়তো তার চিকিৎসা জীবনের সমগ্র জ্ঞানটাই খুব সততার সাথে সে রোগীর চিকিৎসাটা দিয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ডাক্তার হয়তো তার ক্ষণস্থায়ীকালীন অসাবধানতার কারণে এই ধরনের তুচ্ছ এবং অত্যন্ত ভয়ানক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনার জন্য আমরা কোনোভাবেই আমাদের বাংলাদেশের সব দাঁতের ডাক্তারকে এর জন্য দায়ী বা দোষী করতে পারি না। এই ধরনের কোনো ঘটনা কোনো দাঁতের ডাক্তার যদি ঘটিয়ে থাকে তার দায়ভার অবশ্যই সেই দাঁতের ডাক্তারের নিজের ব্যক্তিগতভাবেই নিতে হবে। আসলে দাঁতের চিকিৎসার যে বিষয়টা এটা অত্যন্ত জটিল চিকিৎসা এবং আমাদেরকে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ওই দন্ত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ডিগ্রিধারী কিনা, তার রেজিস্ট্রেশন আছে কিনা। কোনো দন্ত চিকিৎসকের যদি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকে তাহলে অবশ্যই তার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এই আমরা তার চেম্বারে যাওয়ার পর আমরা খুব সুন্দরভাবে জানতে পারি যে এই দাঁতের ডাক্তার আসলে রেজিস্ট্রেশন কিনা। এটা ভেরিফাই করার সিস্টেম হচ্ছে আমাদের মোবাইলে যদি গুগল ক্রোম থাকে, গুগল ক্রোমে বিএমডিসি সার্চ করলে সেখানে দেখা যে সার্চ বক্সে যে আনসারটা আসবে সেখানে একটা আসবে যে ফাইন্ড রেজিস্টার্ড ডক্টর। ওইখানে ক্লিক করলে সেখানে দেখা যাবে যে আমাদের একটা ঘর আসবে। ওই ঘরের মধ্যে একজন দাঁতের ডাক্তার অথবা একজন এমবিবিএস ডাক্তার তার যে রেজিস্ট্রেশন নাম্বার কিছু সংখ্যা সে তার সাইনবোর্ডে ব্যবহার করছে, ওই সংখ্যাটা ওই ঘরে বসায় ডেন্টালের ডাক্তার সার্চ করতে হলে ডেন্টাল কলামে ক্লিক করে পরে সার্চ দিলে সেখানে অত্র চিকিৎসকের নাম সহ সবিনয় বিস্তারিত বিবরণ চলে আসবে। আসলে একজন দাঁতের চিকিৎসক অথবা একজন চিকিৎসকের দ্বারা যেরকম আমাদের দেশে ভুল সংগঠিত হয়, আবার হাজার চিকিৎসকের দ্বারা অনেক রোগীর উপকারও সংগঠিত হয়। এক্ষেত্রে আমার আমেরিকা প্রবাসী বন্ধুর জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং তার এই বিষয়টার জন্য সমবেদনা প্রকাশ করা ছাড়া কিছুই আমি করতে পারছি না। তবে আমার এই বন্ধু
তার এই সমস্যার জন্য যদি পরবর্তীতে ঢাকায় এসে কোনো ধরনের আহ বড় ডাক্তার দেখাতো, তাহলে মনে হয় সে ডাক্তার একটা সমাধান করতে পারতো। বন্ধু আবার বলছে ওই ডাক্তার হচ্ছে বরিশাল সদর হাসপাতালের একজন ডাক্তার। তার নামটা আসলে আমি উচ্চারণ করতে চাচ্ছি না, কেননা আমার উদ্দেশ্য কোনো ডাক্তারকে সোশ্যালি হিউমিলিয়েশন করা নয়। তবে যেহেতু বন্ধুর এই ধরনের একটা ঘটনা তার ব্যক্তিগত জীবনে ঘটে গেছে, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তবে আহ, উনি যদি ঢাকায় এসে কোনো আহ, বড় দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতেন, হয়তো ওনার এই সমস্যার সমাধান হতে পারতো। বন্ধু মুহিত, তুমি কি বলো এই বিষয়ে? ধন্যবাদ। আসলে সবারই জীবনে এই বিষয় মানে এরকম চিকিৎসা বিষয়ক কিছু না কিছু ছোট ছোট মানে আমার জীবন তোমার জীবন কারো না কারো জীবনে এরকম কিছু অভিজ্ঞতা হয়ে থাকে। ওর জীবনে আমাদের বন্ধুর জীবনে যে অভিজ্ঞতাটি হয়েছে তার জন্য অবশ্যই আমরা সমবেথী। এবং সে বরিশালের ডাক্তার সাহেবের নামও এখানে লিখেছেন। অবশ্য এটি ভুলক্রমে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলি থাকে, অনেক সময় দেখা যায় যে ইনস্ট্রুমেন্ট গুলি এত ন্যারো থাকে, এত ন্যারো, এবং অনেক সময় রুট ক্যানেল করার সময় এখন অনেক অনেক আধুনিক ইনস্ট্রুমেন্ট এসেছে। এবং এই এক্স রে করে বোঝা যায় যদি কোনো ইনস্ট্রুমেন্ট ওখানে ভেঙে থেকে থাকে, তাহলে বাইপাস করে আনা যায় বা বাইপাস করে ওইটাকে আলাদাভাবে রাখা যায়। তো এখন সে আমেরিকাতে গিয়ে কেন দাগটা ফেলে দিতে হলো সেটা আমি আসলে বুঝলাম না। তাও আবার সে বললো যে 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। আসলে বাংলাদেশে আমরা সাধারণত একটি দাঁত ফেলতে নিশ্চয়ই 3 লাখ টাকা নিই না। আমরা সাধারণত 2,000, 3,000, 5,000 টাকা নিতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। তো ও একে দাঁত ফেলতে 3 লাখ টাকা দিয়েছে বন্ধু। যাই হোক, আমরা খুবই সমবেশী। দুঃখজনক, এক এক খুবই দেশে এক এক, দুঃখজনক, খুবই হ্যাঁ, দুঃখজনক, খুবই দুঃখজনক বিষয়। এক এক দেশে এক এক রকম অবস্থা। যাই হোক, তুমি এখন ভালো আছো, সুস্থ আছো, এটাই আমরা তোমাকে তোমার জন্য মুহিব অত্যন্ত চমৎকার একটা কথা শুভকামনা বলেছে। জানাচ্ছি। বন্ধু মুহিব একটা খুব সুন্দর কথা বলেছে যে বাইপাস করা, মানে আমাদের যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি রুট ক্যানাল করার সময় অত্যন্ত ন্যারো এবং অত্যন্ত চোখা। এই যন্ত্রটা যদি আমাদের মুখে রুট ক্যানাল করার সময় ভিতরে যদি রয়ে যায়, তাহলে আমাদের এইটার জন্য আবার আরেকটা যন্ত্র আছে, যেটা হচ্ছে যে ওই যে জিনিসটা রয়ে গেছে সেটাকে বাইপাস করে রুট ক্যানেলটা শেষ করা যায়। ফলে দেখা যাচ্ছে যে দাঁতের ব্যথা একদম বেশ সহনীয় পর্যায়ে চলে যায় এবং এটা সমাধানের সম্ভব হয়ে পড়ে। মুহিব হঠাৎ করে চলে গেল কেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, যাই হোক, মুহিবের মনে হয় নেটওয়ার্ক চলে গিয়েছে। আমি রিমনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। মুহিব মনে হয় আবার ফিরে এসেছে। মুহিব বন্ধু, তোমার মানে নেটওয়ার্ক চলে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মুহিব যেটা বলতে চাচ্ছে, মুহিব অত্যন্ত সুন্দর একটা কথা বলেছে, যেটা হচ্ছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্ট যদি মুখের ভিতর রয়ে যায়, তাহলে তার সাইড দিয়ে বাইপাস করে এই চিকিৎসাটা আবার ঠিক করে দেওয়া যায়। ঠিক করে এটাকে সম্পূর্ণ করা যায়। এর জন্য আসলে বর্তমানে আমরা দাঁত আসলে ফেলি না, কি বলো মুহিব? আমরা তো দাঁত এই হ্যাঁ, বিষয়টাতে ফেলি না অন্তত। না, আমি তো তাই বললাম যে এখন চিকিৎসা অনেক আধুনিক হয়েছে, অনেক এক্স্যাক্টলি। ইনস্ট্রুমেন্ট এসেছে। আমাদের দেশে এখন উন্নত মানের চিকিৎসা হচ্ছে, আমাদের দেশে ইমপ্ল্যান্ট হচ্ছে, আমাদের দেশে অর্থনৈতিক সার্জারি হচ্ছে, সবকিছু হচ্ছে। আমরা আসলে উন্নত দেশগুলি থেকে কোনো অংশেই আমি বলবো, দাবি করবো কোনো অংশে আমরা কম না। আমরা আশা করি তাদের 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 মতোই আমরা চিকিৎসা দিতে পারছি। আমাদের অনেক আহ সবকিছুতে অপ্রতুলতা থাকা সত্ত্বেও, অর্থাৎ আমাদের স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আমাদের রোগীদেরকে স্যাটিসফাইড করার চেষ্টা করে থাকি। তা আমাদের আরেক বন্ধু মনে হয় একটি প্রশ্ন করেছিল যে তার উম, দাঁতের দাঁতের ফিলিং পাশ ফিলিং থেকে ভেঙে দাঁতের গেছে। পাশ থেকে ভেঙে গেছে, তীব্র ব্যথা, হ্যাঁ, এখন কি তো ওষুধ এখন খেতে পারে? এখন এটা তো তুমিও দিতে পারো, তুমি তুমি অ্যাডভাইস দিতে পারো যে সে কি করতে পারে। আসলে ফিলিং না, আসলে যে ভেঙে, জিনিসটা হচ্ছে ফিলিং যদি ভেঙে যায় এবং ওখানে যদি গর্ত থেকে যায়, তাহলে আহ, তীব্র ব্যথা হচ্ছে। এখন কি বলো মুহিব, রুট ক্যানেলেই তো যেতে হবে। না, এখন রুট এখানে বিষয়টা হচ্ছে তার ফিলিংটা পড়ে গিয়েছে বা ফিলিংটা ভেঙে গিয়েছে। ভেঙে যদি সে
পাল্পকে স্পর্শ করে ফেলে তাহলে নিশ্চয়ই ব্যথা হবে। তো এখন ব্যথা হওয়ার জন্য আমাদের আমাদের রুট ক্যানেল ছাড়া কোনো গতি নেই। যদি রুট ক্যানেল যদি প্রয়োজন হয়ে থাকে, তার যে ডাক্তার আছে সে ডাক্তার অ্যাডভাইস করবে সে রুট ক্যানেল করবে না আবার ফিলিং করে দিবে, আসলে আমরা তো বুঝতে পারছি না। এখন সে ওষুধ খাওয়ার কথা বলেছে, তো এখন ওষুধ হিসেবে আমরা এসিক্লোফেনাক আমরা অ্যাডভাইস করতে পারি। এসিক্লোফেনাকটা সে খেতে পারে 12 ঘন্টা পর পর। এটা তো আসলে চিকিৎসা না, এটা সে খেলে সে কিছুটা সুস্থ বোধ করবে, ব্যথা কমবে, আরাম পাবে আর কি, আরাম পাবে আর কি। আরাম পাবে, হ্যাঁ আরাম পাবে। তো কিন্তু আমার এখন মনে হয় তার এটা দাঁতের চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে আজকে আমাদের অনুষ্ঠানে সময়ের স্বল্পতার কারণে অনুষ্ঠানটা আর দীর্ঘায়িত করতে আমরা পারছি না। তবে মুহিবের কাছে আমাদের জানার ছিল অনেক কিছু, আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং মুহিবের আন্তরিকতায় আজকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এজন্য আমি আমার বন্ধু মুহিবকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুহিবের প্রতি রইল আমাদের ভালোবাসা। তবে মুহিবের কাছে ফ্রেন্ড ফেডারেশন গ্রুপের পক্ষ থেকে ডাক্তার এম সজীব হিসেবে আমার একটা আবদার আছে, মুহিব যদি আমাকে সাহস দেয় তাহলে আমি এটা অনুরোধ করতে পারি। না, এখন সাহসটি কেমন সাহস আমি জানি না। যেমন আমাকে যদি বলো গান গেতে, আমি গান গাইতে পারবো না। কবিতা আবৃত্তি করতে বলে কবিতা আবৃত্তি করতে পারবো না। নাচতে যদি বলো তাহলে নাচতে নাচতে পারবো না। অর্থাৎ এখন তুমি কি করতে পারো, মানে এগুলি ছাড়া কি বলবো বলো? আমি যেটা বলতে চাচ্ছি, মুহিব একটা পত্রিকার সম্পাদক এবং মুহিব এক আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বিষয়ে সে মাস্টার্স করেছে এবং সে সর্বজ্ঞানে গুণান্বিত একটা মানুষ। তো আমি তার পত্রিকার কিছু কার্যক্রম নিয়ে জানতে চাচ্ছিলাম, যাতে করে আমরা কিছুটা লাভবান হতে পারি। আমরা এই পত্রিকাটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যদি মুহিব আমাদের বলতো। হ্যাঁ ধন্যবাদ। আমার দৈনিক পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গ সংবাদ। আসলে বঙ্গ বলতে তুমি বুঝতে পেরেছো, বঙ্গকে ভালোবেসে। বঙ্গ শুধু পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এটা না, আমি বাংলা ভাষাভাষী, মানে বাংলা যারা কথা বলে তাদেরকে নিয়েই কিন্তু আমার এই পত্রিকাটির নাম দেওয়া হচ্ছে বঙ্গ সংবাদ। অর্থাৎ এই বঙ্গ সংবাদের মূল উপজীব্য বিষয় হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে যতগুলি তথ্য আছে, যতগুলি খবর আছে তাকে তুলে ধরে নিয়ে আসা, এবং স্বাস্থ্য বিষয়ক যে বিষয়টি আছে, স্বাস্থ্য বিষয়টিকেও মানুষকে আহ সচেতন করা। এবং তুমি আরেকটু আগে যেটা বলেছিলে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের উপরে তুমিও সোশ্যাল ডিগ্রি ওয়ার্ক। নিয়েছো। হ্যাঁ, ওইটার উপরে তুমিও ডিগ্রি নিয়েছো, তোমার দেখা দেখি আমিও গেছি। তুমি আমার 3rd ব্যাচ, আমি 4th ব্যাচ। তো তুমিও জানো যে আমরা আসলে ওইটার বিষয়ে আমরা খুবই আশাবাদী, আশা করছি। আসলে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক যে বিষয়টা আছে, আমরা আসলে মানুষের সাইকোলজি নিয়ে কাজ করার কথা। আমরা মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে থাকি। এখানে মানুষের যে মেন্টাল হেলথ যেটাকে বলে থাকি, অর্থাৎ যারা মানসিক স্বাস্থ্য। সাইকোলজিস্ট আছে, হ্যাঁ, অর্থাৎ এটা নিয়ে আমাদের কাজ করার স্কোপ আছে। আর 98 ফেডারেশন, ফ্রেন্ড ফেডারেশন যদি করতে চায় এরকম কোন ধরনের প্রোগ্রাম বা এরকম কোন সাইকো ধরনের, সোশ্যাল ক্যাম্পেইন, রাইট মনো রাইট, মনোদৈহিক যদি কোনো ক্যাম্পেইন করতে চায় তাহলে হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু একটা চমৎকার উদ্যোগ হয়ে দাঁড়াতে পারে। আমাদের এখানে হ্যাঁ বন্ধু মুহিব আরেকটা বন্ধু একটা খুব সুন্দর কথা বলেছিল যে বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের এই দাঁতের সমস্যা নিয়ে, হ্যাঁ, দাঁতের হুম হুম, সমস্যা নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা। তো আমি তোমার সম্মতিক্রমে তোমার পক্ষে এটা জবাব দিচ্ছি, তোমরা যদি কোনো অবশ্যই। স্কুলে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করতে পারো এবং আমার এবং মুহিবের সময়ের সাপেক্ষে, মানে আমাদের যদি সময় হয় এবং আমাদের সেই টাইমে যদি আমরা ফ্রি থাকি, অবশ্যই করোনার পরে, তাহলে আমরা মনে হয় স্কুলের বাচ্চাদের দাঁত সম্পর্কে কিছু জ্ঞান দিতে পারি, নাকি মুহিব? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা আমরা ইনশাআল্লাহ। অবশ্যই আমরা সোশ্যাল যত ধরনের অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটিস গুলিতে আমরা অ্যাক্টিভ থাকি। তুমি নিজেও জানো, এবং তুমিও সোশ্যালি অনেকগুলি কাজের সাথে তুমি অ্যাক্টিভ থাকো, আমিও অ্যাক্টিভ থাকি। আমাদের ফ্রেন্ড ফেডারেশন বা আমাদের ফ্রেন্ড ফেডারেশনের অভিভাবকরা, তারা যদি তাদের সন্তানের স্কুলে কোনো ধরনের মেডিকেল ক্যাম্প, সেটা নট অনলি ডেন্টাল, মেডিকেল ক্যাম্প যদি করতে চায়, মনোদৈহিক ক্যাম্প করতে চায়, আমরা অবশ্যই উপস্থিত থাকবো। এবং বাচ্চাদেরকে কিভাবে পড়ালেখা করানোর জন্য পরামর্শ দেওয়া, তারপর শিক্ষকদের কিভাবে ক্লাস নেওয়া, এগুলোর উপরও তুমি জানো আমাদের, আমরা ট্রেনিং নিয়েছি, ট্রেনিং করেছি, বিএসসিমতে করেছি, এক একজন এক এক জায়গায় করেছি। তো আমরা ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে আশা করছি ইনশাল্লাহ।
আসলে ফ্রেন্ড ফেডারেশনের যে আজকের যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা, এটা একটা মাইল ফলক বলবো আমি। আসলে আমাদের এই যাত্রাপথের শুভ দিনে ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসানকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসান একাধারে দন্ত চিকিৎসক, সে একজন সম্পাদক, সে একজন প্রকাশক এবং একজন সমাজসেবা কর্মী। তার থেকেও সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসান, সে হচ্ছে আমাদের 98-2000-এর একজন গর্বিত বন্ধু। ফ্রেন্ড ফেডারেশন গ্রুপের সাথে যে আমাদের যে চলা এবং আমাদের যে গতি, এই যাত্রাপথের সঙ্গী হিসাবে মির্জা মোহাম্মদ মহিবুল হাসানকে পেয়ে আমরা অনেক গর্বিত। বন্ধুরা, আমাদের সবসময় টার্গেট থাকে আমাদের বন্ধুদের জন্য, আমাদের 98-2000-এর বন্ধুদের জন্য কিছু শিক্ষণীয় এবং কিছু বিষয় নিয়ে আমরা তাদেরকে সেবাটা পৌঁছে দিতে চাই। সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের যে অভিজ্ঞ চিকিৎসকদেরকে এই অনুষ্ঠানে এনে আমরা চিকিৎসার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো। তো আজকে আসলে 1 ঘন্টা আসলে মহিবের সাথে কথা বলতে আমি আমি এতটুকুই মোহগ্রস্ত হয়ে পড়েছি যে হয়তো আজকে সারা রাত কথা বললেও মহিবের সাথে কথা আমার হয়তো শেষ হবে না। কিন্তু আমাদের কি আর করা, যে প্রত্যেকটা অনুষ্ঠানেরই একটা সময় আছে এবং তার একটা প্রেক্ষাপট আছে এবং ওই সময়ের মধ্যেই সবকিছুকে শেষ করতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। তো আমি ফ্রেন্ড ফেডারেশনের গ্রুপের পক্ষ থেকে আমি ডাক্তার এম সজিব আমিন সঞ্চালক হিসাবে ডাক্তার মির্জা মোহাম্মদ মহিবুল হাসানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাকে আমাদের পক্ষ থেকে উষ্ণ ভালোবাসা এবং সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেডারেশনকে আমাকে ইনভাইট করার জন্য এবং তোমার সুন্দর উপস্থাপনার জন্য, এবং আমাদের বন্ধু যে রিমন আছে রিমনকে ধন্যবাদ। যারা হ্যাঁ, রিমনকে আমি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রিমন, অনেক ধন্যবাদ। মুহিব, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ নেক্সট যদি আবার কখনো তোমার প্রয়োজন হয় এই প্রোগ্রামে আসার জন্য, আমি অবশ্যই আসবো ইনশাল্লাহ এবং প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করব। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সুন্দর স্বাস্থ্য কামনা করে আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।